সুন্দরী দেবীর ছোট বৌমা মালতী আজকে সবার জন্য স্পেশাল ডালের বড়া, চাটনি, শুটকি মাছ ভাপা, ভেটকি মাছের পাতুরি এবং ভাত রান্না করে। আর প্রত্যেকদিন যেহেতু সুন্দরী দেবীর পরিবার বড় বৌমার হাতে সাদা মাটা খাবার খেয়ে থাকে, তাই আজকে তাদের ছোট বৌমার হাতের স্পেশাল খাবার খাওয়ার জন্য আগ্রহটা অনেক বেশি থাকে। এভাবেই দেখতে দেখতে ছোট বৌমার রান্না হয়ে গেলে সে যখন সবাইকে খাবার পরিবেশন করতে যাবে, তখনই হঠাৎ করে দরজার কলিং বেল বেজে ওঠে। বাবু, তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোল, মনে হচ্ছে তোর বউ চলে এসেছে। সকালবেলা তো অনেক তাড়াহুড়ো করে বাপের বাড়িতে গেল, এখন যখন এসেই গেছে তাহলে আমাদের সাথে একসঙ্গে বসে খাবার খেয়ে নেবে। মায়ের কথা শুনে বড় ছেলে তাড়াতাড়ি করে দরজা খোলে। আর এমন সময় বড় বৌমা নাচতে নাচতে বাড়ির মধ্যে ঢুকে আসে। আপনারা তাড়াতাড়ি চলুন, আমি আপনাদের জন্য একটা দারুণ জিনিস এনেছি। আমার বাবা আমাদের সবার জন্য একটা বড় লাল রঙের গাড়ি পাঠিয়েছে। আমি ওই গাড়ি করেই কিন্তু এখন এলাম। আমার নতুন গাড়ি দেখবেন, চলুন। রুম্পার মুখে এমন কথা শুনে সকলে একেবারে অবাক হয়ে যায়। আর সবাই মিলে তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে দেখে যে সত্যি একটা বড় লাল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এমন সময় রুম্পা তাড়াতাড়ি করে সেই গাড়িতে উঠে পড়ে। বলছি, আমি যে আপনাদের জন্য স্পেশাল রান্নাগুলো করলাম, ওগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা সবাই মিলে আগে খেয়ে নিন, তারপর না হয় দিদির বড় নতুন গাড়িতে উঠবেন। মালতীর কথা শুনে সবাই মিলে তার হাতে রান্না করা স্পেশাল খাবার খেতে চলে যায়। কিন্তু যা দেখে রুম্পার ভীষণ পরিমাণে রাগ হয়। মালতী, এতে আবার স্পেশালের কি আছে? হ্যাঁ, ওই তো শুটকি মাছ, ডালের বড়া আর ভেটকি মাছের পাতুরি। এটা মোটেই স্পেশাল খাবার নয়। তুমি যদি ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেন রেজালা, মাটন কিমা এই ধরনের কোনো খাবার রান্না করতে, তাও না হয় বুঝতাম যে তুমি আমাদের জন্য স্পেশাল খাবার রান্না করেছো। তাও তো আজকে ছোট বৌমা ভালো ভালো খাবার রান্না করেছে। কিন্তু বড় বৌমা, তুমি তো প্রত্যেকদিন ডাল ভাত ছাড়া কিছুই রান্না করো না। তুমি যখন এতই স্পেশাল খাবার রান্না বান্না করতে জানো, তাহলে আজকে তুমি রাত্রিবেলা আমাদেরকে রান্না করে খাওয়াবে। আজকে সবাই মিলে আমরা তোমার হাতে স্পেশাল রান্না খাবো। এমন কথা শুনে বড় বৌমা ভয় পেয়ে যায়, কারণ রান্না বান্না করার কথা শুনে তার গায়ে জ্বর আসে। কিন্তু এখন তার সম্মান বাঁচানোর ব্যাপার, আর সে যদি সবার সামনে না করে দেয় তাহলে ছোট বৌমার সামনে তার খুবই অপমান হবে। সেই জন্য রাত্রিবেলা সবার জন্য রান্না করতে রুম্পা রাজি হয়ে যায়। কিন্তু রাত্রিবেলা সে যখন রান্না করতে যায়, ধ্যাৎ, আমার আর ভালো লাগে না। কোথায় ভাবলাম নতুন গাড়ি করে সবাই মিলে রেস্টুরেন্টে ডিনার করতে যাব, তা নয় এখন আবার সবাইকে রান্না বান্না করে খাওয়াতে হবে। আর এসব কিছু হয়েছে ওই বদমাইশ মালতীর জন্য। ও যদি সবাইকে আজকে ভালো মন্দ রান্না করে না খাওয়াতো, তাহলে আমার উপর সবাই চড়াও হতো না। এমনই ভাবনা চিন্তা করতে করতে রুম্পা ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিংড়ি মাছের মুড়িঘণ্ট, মাছের ঝোল, মাংসের চপ এই জাতীয় খাবার রান্নাবান্না করতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, রান্নাবান্না করার পর একটা খাবারও ঠিকঠাক হয় না, কারণ সবকটা খাবার থেকেই কেমন যেন বিদঘুটে গন্ধ বেরিয়ে আসে। আর সেই সাথে প্রত্যেকটা খাবার পুড়ে গিয়ে কালো হয়ে যায়। এ কি বড় বৌমা, খাবারগুলো থেকে এরকম পচা পচা গন্ধ বেরোচ্ছে কেন? তুমি তো আবার রান্নাগুলো পুড়িয়ে কালো করে ফেলেছো। এরকম জ্বলা পোড়া খাবার খাওয়া যায় নাকি? আরে আপনারাই তো বললেন যে আমার হাতের স্পেশাল রান্না খাবেন, আর আমার হাতের স্পেশাল রান্না কিন্তু এরকমই হয়। আর খাবার থেকে কিন্তু মোটেই গন্ধ বেরোচ্ছে না। আমি একটা স্পেশাল সস ব্যবহার করেছি, তাই এরকম গন্ধ মনে হচ্ছে। এই বলে রুম্পা সবাইকে খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু মালতী মোটেই ব্যাপারটা সহ্য করতে পারে না। মা, আসলে দিদির রান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু আজকে আপনাদের জন্য ভেটকি মাছ দিয়ে পিৎজা আর পাবদা মাছ দিয়ে বিরিয়ানি রান্না করেছি। তাই আপনারা চাইলে আমার রান্না করা খাবার খেতে পারেন, কারণ দিদির এরকম জ্বলা পোড়া খাবার সত্যি খাওয়ার যোগ্য নয়। মালতীর এমন কথা শুনে রুম্পা একেবারে অবাক হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই মালতী নিজের হাতে রান্না করা স্পেশাল খাবার সবাইকে খাওয়াতে শুরু করে। কিন্তু রুম্পা কিছুতেই সেই খাবার খেতে চায় না। সে রাগ করে নিজের ঘরে চলে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন বাড়িতে বড় বৌমা এবং ছোট বৌমার মধ্যে স্পেশাল খাবার রান্না বান্না নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। আর একদিন রুম্পা যখন বাজারে যায়,
বাজারে বড় বড় মোচা বিক্রি হচ্ছে, আমি বরঞ্চ আজকে মোচা কিনে নিয়ে যাই। সবাইকে আজকে মোচা রান্না করে খাওয়াবো, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা মোচা খেতে খুব ভালোবাসে। আর আমি যেহেতু মোচা রান্না করি না, তাই আমার উপর সবাই রেগে থাকে। কিন্তু আজকে আমি সবাইকে স্পেশালি মোচা রান্না করে খাওয়াবো। এই বলে বড় বৌমা বড় বড় মোচা কিনে নিয়ে চলে আসে। কিন্তু মোচা কাটা অতটাও সহজ ব্যাপার নয়, তাই সেই মোচাগুলো কাটতে কাটতে সকাল থেকে দুপুর হয়ে আসে, এমনকি সবার খাওয়ার সময় হয়ে যায়। কি ব্যাপার বড় বৌমা, আজকে সকালবেলা আমার ঘরে গিয়ে বলে এলে তুমি নাকি আমাদের জন্য কি সব স্পেশাল খাবার রান্না করবে? কোথায় রান্না বান্না হলো? আমাদের তো খিদে পেয়ে গেছে। আরে মা, বড় বৌদি তো এখনো রান্নাঘরে বসে বসে হাতে তেল লাগিয়ে মোচা কাটছে। তুমি দুপুরবেলার খাওয়া দাওয়ার কথা ভুলে যাও। আমার মনে হয় আমাদেরকে আজকে দুপুরবেলা জলমুড়ি খেতে হবে। আরে তোমরা আর 1 ঘন্টা অপেক্ষা করো, আমি এখনই রান্না বান্না করে খেতে দিয়ে দেব। বেলা 1টা বাজে, এখনই আপনারা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। অন্যান্য সময় তো ছোট বৌমা আপনাদেরকে রান্না করে খাওয়াই, তখন তো মাঝে মধ্যে দুপুর 2টোও বেজে যায়। এখনো 1 ঘন্টা? না না, অতক্ষণ অপেক্ষা করতে পারবো না। আমার মেয়ে ঠিকই বলেছে, আমাদেরকে মনে হয় জলমুড়ি খেয়েই থাকতে হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রুম্পার খুবই খারাপ লাগে। আর ঠিক এমন সময় সেখানে মালতী নিজের হাতে রান্না করা স্পেশাল খাবার নিয়ে চলে আসে। আরে না না, দুপুরবেলা আপনাদেরকে জলমুড়ি খেয়ে থাকতে হবে না, আপনাদেরকে এখন অপেক্ষাও করতে হবে না। আমি আপনাদের জন্য রান্না রেডি করে রেখেছি। আজকে আমি আপনাদের জন্য চিংড়ি মাছ দিয়ে আর ওলকপি দিয়ে মোচা রান্না করেছি, কারণ আমি জানি আপনারা মোচা খেতে খুব ভালোবাসেন। চলুন আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নিই। আর দিদি যা রান্না করবে সেটা না হয় রাত্রিবেলা খাওয়া হবে। এই বলে মালতী আবার সবাইকে দুপুরবেলা খাবার পরিবেশন করে দেয়। আর যা দেখে রুম্পা একেবারে জ্বলে পুড়ে ওঠে। তাই সে রাগের বশে সমস্ত মোচা একেবারে ডাস্টবিনে ফেলে দেয়। আর যা দেখে মালতীরও খুবই রাগ হয়। মা, আপনারা তো দেখছি ভালোই দ্বিচারিতা করতে শিখে গেছেন। আমি একটু অপেক্ষা করতে বললাম আর আপনারা অপেক্ষা করতে পারলেন না। আর হ্যাঁ মালতী, আজকে আমি মোচা রান্না করব বলেছি বলে তোমাকেও আজকে ঠিক মোচা রান্না করতে হলো, তাই তো? না না দিদি, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার বাপের বাড়ির বাগানে অনেক বড় বড় মোচা হয়েছিল, তাই আমার ভাই আমাকে মোচাগুলো দিয়ে পাঠিয়েছে। সেই জন্যই তো আজকে আমি মোচা রান্না করেছি। এভাবেই প্রত্যেকদিন সবাই ছোট বৌমার হাতের স্পেশাল রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে পড়ে। আর যা দেখে রুম্পা একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন রুম্পা তার বান্ধবী শিউলির বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। এমন সময়, আজকে তোর জন্য মাটন দিয়ে পরোটা, তার সাথে চিকেন দিয়ে লুচি আর মাটন চিকেন মিশিয়ে একসাথে কষা রান্না করেছি। তুই এতদিন পর আমাদের বাড়িতে এসেছিস, তাই তোকে স্পেশাল কিছু রান্না করে না খাওয়ালে হয়? এত সব ভালো ভালো স্পেশাল রান্নার কথা শুনি রুম্পা খুবই খুশি হয়। তাই সে তখনই খাবারগুলো খেতে শুরু করে। আর বান্ধবীর হাতে রান্না করা খাবার খেয়ে তার খুবই ভালো লাগে। রামু কাকা, এই বেঁচে থাকা খাবারগুলো বাইরে গরিব লোকেদের দিয়ে দাও, কারণ অনেকটা খাবার বেঁচে আছে। বেকার বেকার খাবারগুলো ফ্রিজে রেখে লাভ নেই, কারণ আমরা তো আবার বাসি খাবার খাই না। এই না না, তুই এতটা খাবার এখন বাইরে গরিব লোকেদের দিয়ে দিবি? কোনো দরকার নেই। রামু কাকাকে স্পেশাল খাবারগুলো প্যাক করে দিতে বল। আমি এই খাবারগুলো বাড়িতে নিয়ে যাব আর আমার শ্বশুর বাড়ির লোকেদেরকে খাওয়াবো। কারণ এতদিন ধরে আমার ছোট যা সবাইকে নিজের হাতের স্পেশাল রান্না খাইয়ে খাইয়ে আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। তাই আজকে আমি দেখাবো স্পেশাল খাবার কাকে বলে। এমন কথা শুনে শিউলি খাবারগুলো প্যাক করে দিতে বলে। তাই সেই খাবারগুলো নিয়ে রুম্পা শ্বশুর বাড়িতে চলে আসে। আর সে রাত্রিবেলা সেই খাবারগুলো পরিবেশন করে সবাইকে খেতে দেয়। মা, আজকে কিন্তু আমি আপনাদের জন্য ছোলার ডাল আর মেথি দিয়ে লুচি রান্না করেছি, কারণ পরপর অনেক রিচ খাওয়া হয়ে গেছে তো, তাই আজকে একটু হালকা খাওয়া ভালো। মা, আজকে কিন্তু আপনারা লুচি আর ছোলার ডাল খাবেন না। আমি কত কষ্ট করে আপনাদের জন্য মাটন পরোটা, চিকেন দিয়ে লুচি আর 2 রকমের মাংস মিশিয়ে কষা রান্না করেছি। এগুলো তাহলে কি খাবে বলুন তো? আজকে কিন্তু আমার হাতের স্পেশাল রান্না আপনাদেরকে খেতেই হবে। ঠিক আছে বড় বৌমা, তুমি যখন এত কষ্ট করে আমাদের জন্য স্পেশাল রান্না বান্না করেছো, তাহলে আজকে আমরা তোমার হাতের রান্না করা খাবার খাবো। আর ছোট বৌমা, তুমি কিছু মনে করো না, তোমার রান্নাগুলো ফ্রিজে তুলে রেখে দাও, কালকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। এমন কথা শুনে মালতীর খুবই খারাপ লাগে, কিন্তু সে আর কিছু বলতে পারে না। তাই নিজের রান্না করা খাবারগুলো সে ফ্রিজে তুলে রেখে দেয়।
আর সবাই মিলে সেদিন রুম্পার স্পেশাল রান্না খেতে শুরু করে দেয়। আর সেই খাবারগুলো খাওয়ার পর প্রত্যেকেরই ভীষণ পরিমাণে ভালো লাগে। দিদি সত্যি আজকে কিন্তু তোমার রান্নাগুলো একেবারে স্পেশাল হয়েছে, কারণ এতদিন ধরে আমি অনেক স্পেশাল খাবার রান্না বান্না করেছি, কিন্তু এরকম টেস্টি মাছ মাংস কখনো খাইনি। তুমি কি কোনো স্পেশাল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছো নাকি রান্নাতে? কাঁঠাল খাচ্ছ খাও, কিন্তু দানা গুনে তোমার কোনো লাভ নেই। আমি কি স্পেশাল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছি সেটা তোমাকে বলবো কেন? আর তুমি কি ভাবলে তুমি শুধু স্পেশাল খাবার রান্না করতে পারো, আমি কিছু পারি না, তাই তো? এই কথা বলে রুম্পা তার ছোট যাকে চুপ করিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই রাত্রিবেলা ঘুমাতে চলে যায়। কিন্তু হঠাৎ করে মাঝরাতে সকলেরই ঘুম ভেঙে যায়, কারণ সবার পেটে ভীষণ পরিমাণে ব্যথা শুরু হয়। কিন্তু শুধুমাত্র মালতী এবং রুম্পা দুজনেই সুস্থ থাকে। ওরে বাবারে, আমাদের পেটে খুব ব্যথা করছে। বড় বৌমা, তুমি আজকে কি রান্না বান্না করে খাওয়ালে গো? আমাদের পেটে তো ব্যথা শুরু হয়ে গেল, এখনই ডাক্তারকে ডেকে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ডাক্তার আসে। আপনারা রাত্রেবেলা যে খাবার খেয়েছেন ওইখান থেকেই আপনাদের পেটে ফুড পয়জন হয়ে গেছে, সেই জন্যই আপনাদের শরীর খারাপ করেছে। নিশ্চয়ই রান্নাবান্নায় এমন কোনো মশলা ব্যবহার করা হচ্ছে যেগুলোতে আপনাদের অ্যালার্জি আছে, তা না হলে কোনোদিন এগুলো হতো না। ডাক্তারবাবুর কথা শুনে রুম্পা খুবই ভয় পেয়ে যায়, তাই সে সবার সামনে সত্যি কথা বলতে শুরু করে। আসলে ওই রান্নাগুলো আমি নিজে হাতে করিনি, ওই খাবারগুলো আমার বান্ধবী রান্না করেছিল। আপনারা সবসময় ছোট বৌমার প্রশংসা করেন, তাই আমি হিংসাতে এরকম কাজ করে ফেলেছি। কিন্তু আমি জানি না যে এই রান্নাতে কি মশলা ব্যবহার করা হয়েছে যে আপনাদের শরীর এরকম খারাপ করলো। রুম্পা এই কথা বললে সবাই ভীষণ পরিমাণে অবাক হয়। আর এমন সময় রুম্পা তার বান্ধবীকে ফোন করে জানতে পারে যে শিউলি রান্নাবান্না করার সময় মেয়োনিজ ব্যবহার করেছে, আর মেয়োনিজে রুম্পা এবং মালতীর শ্বশুরবাড়ির লোকেদের অ্যালার্জি আছে। সেই জন্যই মেয়োনিজ মেশানো খাবার খাওয়ার ফলে তাদের প্রত্যেকের শরীর খারাপ করে। আর এরকম ঘটনার ফলে সবাই মিলে রুম্পাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে ওঠে। কিন্তু সেই ঘটনার পর থেকে দুই বৌমার কখনো স্পেশাল রান্নাবান্না নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে না, তারা দুজনে সবসময় মিলেমিশে রান্নাবান্না করে। এটা তো আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বাড়ির বউদের কি কোনো সম্মান নেই? আমরা কি মানুষ নই বলো? শ্বশুর বাড়িতে এসে আমাদেরকে পেট ভরে খাবার খেতে দেওয়া হচ্ছে না, আর যাও বা যেটুকু খাবার আমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো আবার এটো করা খাবার। এগুলো কি করে সহ্য করব? কিছু করার নেই রে ছোট, বাড়ির বউদেরকে অনেক কিছুই সহ্য করতে হয়। এই তো কটা দিন হলো তুই এখানে এসেছিস, আর আমি 2 বছর ধরে এগুলো সহ্য করছি। শাশুড়ি মা এরকমই করে। মীনাক্ষী এবং প্রতাপের বিয়ে হয়েছিল মাত্র 1 সপ্তাহ আগে। শ্বশুর বাড়িতে প্রথম দিন আসা মাত্রই তার শাশুড়ি মা লীলাবতী দেবী মীনাক্ষীকে বলে, দেখো বৌমা, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে বাড়ির বউরা সবার খাওয়া হয়ে গেলে লাস্টে খাবার খায়। বাড়ির বউরা কখনোই সকলের সঙ্গে বসে অথবা আগে আগে খাবার খেতে পারে না। কোনো অসুবিধা নেই মা, আমি তো নিজের বাড়িতেও দেখেছি মাকে একদম লাস্টে খাবার খেতে। আমার মা বাড়ির সবাইকে খাবার খাইয়ে একদম শেষেই খাবার খায়, এতে আমার কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। ঠিক আছে, তাহলে তুমি আজকে রান্না করো। আজকে আমরা সবাই নতুন বউয়ের হাতের রান্না খাবো। সব মিলিয়ে আমরা বাড়িতে 5 জন মানুষ, 5 জনের খাবারই রান্না করতে হবে। কতটা রান্না করতে হবে বড় বৌমা তোমাকে বলে দেবে। বেশি খাবার রান্না করবে না কিন্তু, আমি খাবার নষ্ট করা পছন্দ করি না। শাশুড়ি মায়ের কথা শুনে মীনাক্ষী রান্নাঘরে চলে যায়। রান্না করা হয়ে গেলে মীনাক্ষী তার শাশুড়ি মা এবং বাড়ির 2 ছেলেকে খাবার পরিবেশন করে দেয়। সে দেখে যে তার শাশুড়ি মা অনেক বেশি বেশি করে খাবার তার 2 ছেলের পাতে তুলে দিচ্ছে, আর তেমনি নিজের পাতেও বেশি বেশি করে খাবার তুলছে। এই দেখে মীনাক্ষী খুবই অবাক হয়। আমি খাবার বেড়ে দিলাম তাতেও হলো না, মা এরকম বেশি বেশি করে খাবার নিজেদের পাতে তুলছে কেন? আমি যা খাবার বানিয়েছি তাতে তো কম পড়ে যাবে মনে হচ্ছে। আরে মা, থাক থাক, আর কত খাবার দিচ্ছ? আগে খেয়ে শেষ করি এগুলো, তারপর না হয় দেবে। বেকার বেকার খাবার নষ্ট হবে তো। কোনো খাবার নষ্ট হবে না। তোরা না খেতে পারলে তোদের বউ এই খাবারগুলো খেয়ে নেবে, এটাই তো মেয়েদের ধর্ম। আর তোরা এত কম খাবি কেন? নতুন বৌমা এত ভালো খাবার রান্না করেছে, বেশি করে খা।
এভাবে লীলাবতী দেবী জোর করে তার ছেলেদেরকে বেশি করে খাবার খাওয়ায় এবং নিজেও বেশি বেশি করে খাবার খায়। মীনাক্ষী অবাক হয়ে শুধু দেখতে থাকে। তাদের খাওয়া হয়ে গেলে মীনাক্ষী দেখে তারা তিনজনেই খাবার নষ্ট করেছে। তাদের তিনজনের পাতেই অল্প অল্প করে খাবার ছিল, যেটা তারা না খেয়ে অবশিষ্ট রেখে উঠে গেছে। আর এছাড়া কোনো খাবারই সেখানে ছিল না। আসলে আমি ঠিক আন্দাজ করতে পারিনি কতটা খাবার রান্না করতে হবে। আমার মনে হচ্ছে আমি অনেক কম খাবার রান্না করে ফেলেছি। দিদি, তোমার আর আমার জন্য তো কোনো খাবারই নেই। তুমি একটু ওয়েট করো, আমি আমাদের জন্য অল্প করে কিছু একটা রান্না করে নিয়ে আসছি। এই, কে বললো তোমাকে তোমাদের খাবার নেই? এই যে আমার প্লেটে খাবার আছে, আমার দুই ছেলের প্লেটে খাবার আছে, এগুলো দেখতে পাচ্ছ না? এখানে যা খাবার আছে তোমাদের দুজনের হয়ে ভেসে যাবে। এই খাবারগুলো তোমরা খেয়ে নাও। এই শুনে মীনাক্ষী প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিন্তু মা, এগুলো তো আপনাদের এঁটো করা খাবার। আপনি আমাদেরকে এঁটো খাবার খেতে বলছেন? এরকম ভাবে এঁটো খাবার খেলে তো আমাদের শরীর খারাপ করবে। তোমাকে তো আমি আগেই বলে দিলাম আমাদের বাড়ির নিয়মের কথা। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন আমিও এরকম সকলের বেঁচে যাওয়া এঁটো কাটাই খাবার খেতাম। কই, আমি তো কখনো অসুস্থ হইনি। আর তোমরা এঁটো খাবার খেলে অসুস্থ হবে? এটা কি কোনো বাইরের লোকের এঁটো করা খাবার খাচ্ছ তোমরা? নিজেদের বাড়ির লোকের এঁটো করা খাবার কি খাওয়া যায় না? কিন্তু মা, আপনারা তো সব খাবারই নষ্ট করলেন। আপনারা যদি খাবারগুলো নিজেদের প্লেটে না তুলে পাত্রেই রেখে দিতেন তাহলে তো খাবারগুলো এঁটো হতো না। আমরা দুজন তাহলে শান্তি করে খেতে পারতাম। এরকম আপনাদের মাখা ভাত আমরা কিভাবে খাবো? আর তাছাড়া এখানে তো খুব অল্প পরিমাণে খাবার আছে, আমাদের দুজনের তো হবেও না। এটাই আমাদের বাড়ির পরম্পরা, আর তোমাকে এসবে অভ্যস্ত হতে হবে। বাড়ির বউদের অল্প খাবারেই চলে যায়। প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেই তুমি এরকম খাবো খাবো করছো? তোমার মধ্যে লক্ষ্মী বলে কোনো জিনিস আছে বলে আমার মনে হচ্ছে না। বড় বৌমা, ছোট বৌমাকে সবকিছু তুমি ভালো করে বুঝিয়ে দাও। এই বলে লীলা দেবী সেখান থেকে চলে যায়। মীনাক্ষী রাগে দুঃখে কান্নাকাটি করতে থাকে। তার বড় যা কঙ্কনা মীনাক্ষীকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছু করার নেই রে ছোট, আসলে আমাদের কপালটাই খারাপ। নে, এবার খেয়ে নে। আমি এরকম এঁটো করা খাবার খাবো না। আমি এর আগে কখনোই এঁটো খাবার খাইনি। তুমি খেয়ে নাও। এই খাবার না খেলে তোকে কিন্তু সারাদিন না খেয়েই থাকতে হবে। কোনো উপায় নেই, এই খাবারই খেতে হবে। তুই যদি এটা না খাস তাহলে তুই সারাদিন না খেয়ে থাকতে পারবি তো? হ্যাঁ পারবো। রাত্রিবেলা তো শুনলাম বাড়িতে রুটি করা হয়, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। আমি রাতেই খাবার খাবো। এমনিও যা সামান্য খাবার আছে, এই খাবার খেয়ে তোমারই তো পেট ভরবে না। আর তুমি আমাকে খেতে বলছো? তুমি খেয়ে নাও। এই বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায়। নিরুপায় হয়ে বেঁচে যাওয়া খাবারগুলো কঙ্কনা একাই খেয়ে নেয়। রাত্রিবেলা মীনাক্ষী বাড়ির সকলের জন্য রুটি বানায়। আমি এক কাজ করি, আমার আর দিদির জন্য রুটি আগে থেকেই তুলে রাখি, না হলে ওরা যদি সব রুটি খেয়ে ফেলে তাহলে আবার দুপুর বেলার মতোই হবে। এই বলে মীনাক্ষী বেশ কয়েকটা রুটি নিজের জন্য এবং তার বড় জায়ের জন্য রেখে দিয়ে বাকি খাবার লীলা দেবী এবং তার দুই ছেলেকে পরিবেশন করে দেয়। এত কম রুটি কেন? আর রুটির হটপটটাই বা কোথায় গেল? ছোট বৌমা, আরো রুটি আছে তো রান্না করে দেখলাম। যাও, ওইগুলো নিয়ে এসো। হ্যাঁ মা, আসলে হটপটে আমার জন্য আর দিদির জন্য রুটি রেখে দিয়েছিলাম। এখানে যা রুটি আছে আপনারা খেয়ে নিন, আপনাদের হয়ে যাবে আশা করছি। এখানে তো অনেকগুলো রুটি আছে। এই শুনে লীলা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার মাথায় কি কোনো বুদ্ধি বলে জিনিস নেই? তুমি খাবার রান্না করে সবার আগে নিজেদের জন্য তুলে রেখেছো। তুমি জানো না যারা ইনকাম করে নিয়ে আসে অর্থাৎ বাড়ির পুরুষ মানুষদের সবার আগে খাবার দিতে হয়? আর তুমি খাবার রান্না করে সবার আগে আমাকে না জিজ্ঞাসা করে তুলেও রেখেছো। যাও, রান্নাঘরে যা রুটি আছে খাবার আছে নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে মীনাক্ষী আর কোনো কথা না বলেই রান্নাঘর থেকে রুটিগুলো নিয়ে এসে টেবিলের উপর রেখে দেয়। সবার রুটি খাওয়া হয়ে গেলে মীনাক্ষী এবং কঙ্কনা দেখে মাত্র একটা রুটি এবং সামান্য একটু তরকারি পড়ে আছে। এতগুলো রুটি বানালাম, সবাই মিলে খেয়ে নিল। এরা এত কি করে খায় বলো তো দিদি? এরা একবারও চিন্তা করে না যে বাড়িতে দুটো বউ আছে, তারা কি খাবে? সবার কথা চিন্তা করেই তো খাওয়া উচিত। আমাদের শাশুড়ি মা এরকমই করে, কিছু করার নেই রে ছোট, সবই মেনে নিতে হয়। আমি তো দুপুরে তবুও খাবার খেয়েছি, তুই তো না খেয়েই আছিস। তুই বরং এই রুটিটা খেয়ে নে। না দিদি, রুটিটা আমরা অর্ধেক করে দুজনে খাবো। দুপুরে ওই অল্প 2-4 গাল খাবার খেয়ে তোমার কতটুকু পেট ভরেছিল সেটা আমি ভালো করেই জানি। এই বলে তারা দুই বউ মিলে একটা রুটি ভাগ করে খেয়ে নেয়। এরকম ভাবেই কয়েকদিন কাটে। প্রত্যেক দিনই তাদের বাড়িতে একই ঘটনা ঘটে। কোনো উপায় না পেয়ে এখন মীনাক্ষীকেও বাড়ির সকলের এঁটো করা খাবারই খেতে হয়, আর না হলে তাকে না খেয়ে থাকতে হয়। একদিন মীনাক্ষীর মা পাপিয়া দেবী তার মেয়ের সঙ্গে দেখা করতে আসে। যাও যাও, আজকে আমরা দুই বেআইন একসঙ্গে খাবার খাবো।
লীলাবতী এবং মীনাক্ষীর মা দুজনেই খাবার খেতে বসলে মীনাক্ষী তাদের জন্য খাবার এনে দেয়। লীলা দেবী নিজের পাতে বেশি বেশি করে খাবার তুলে নেয় এবং মীনাক্ষীর মায়ের পাতেও অনেক বেশি বেশি করে খাবার তুলে দেয়। আরে আরে কি করছেন? এত খাবার দিচ্ছেন কেন? আপনার দুই বৌমা তো এখনো খায়নি, ওদের খাবার কম পড়ে যাবে তো। আমাকে আর বেশি খাবার দিতে হবে না। না না, ওদের খাবার কম পড়বে না, আপনি খান তো বেশি করে। আমাদের বাড়িতে সবাই বেশি বেশি করে খায়, তাই আপনাকেও বেশি খাবার খেতে হবে। তাছাড়া আরো তো খাবার আছে। হ্যাঁ মা, আরো খাবার আছে, তুমি পেট ভরে খেয়ে নাও। তাদের দুজনের খাওয়া হয়ে গেলে লীলা দেবী মীনাক্ষীর মাকে নিয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে মীনাক্ষী এবং কঙ্কনা দুজনে টেবিলের উপর পড়ে থাকা অবশিষ্ট খাবার খেতে বসে পড়ে। আর তখনই মীনাক্ষীর মা তাদেরকে এটো খাবার খেতে দেখে ফেলে। একি, তোরা যে বললি আরো খাবার আছে, তাহলে তোরা এরকম এটো খাবার খাচ্ছিস কেন? আমি এসেছি বলে কি তোদের খাবার কম পড়লো? কিন্তু আমি তো দুদিন আগে থেকেই বলে দিয়েছিলাম। মায়ের কথা শুনে মীনাক্ষী তার চোখে জল ধরে রাখতে পারে না। কঙ্কনা এবং মীনাক্ষী দুজনে কাঁদতে কাঁদতে পাপিয়া দেবীকে সব কথা বলে। শোন, তোদের শাশুড়ি মা যখন এমন করে, তাহলে তোদেরকেও নিজেদের খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। তোরা এক কাজ করবি, তোদের শাশুড়ি মা যতটা খাবার রান্না করতে বলে তার চেয়ে তোরা দুজনের খাবার এক্সট্রা রান্না করবি। আর খাবার রান্না করা হয়ে গেলে রান্নাঘরেই তোরা লুকিয়ে লুকিয়ে আগে আগে খেয়ে নিবি। হ্যাঁ তাই তো, এই আইডিয়াটা তো আমাদের মাথায় আগে আসেনি। আমরা যদি আগেই খেয়ে নিই তাহলে শাশুড়ি মা রান্নাঘর চেক করে দেখলেও কোনো খাবার পাবে না। কারণ শাশুড়ি মা মাঝে মধ্যে সন্দেহ করে রান্নাঘর চেক করে দেখে আমরা কোনো খাবার লুকিয়ে রেখেছি কিনা। পরের দিন থেকেই তারা 5 জনের জায়গায় 7 জনের খাবার রান্না করে। রান্না করার পর সবার আগে মীনাক্ষী এবং কঙ্কনা রান্নাঘরের মধ্যেই লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে নেয়। তাদের শাশুড়ি মা কিছু জানতেও পারে না। এর ফলে মীনাক্ষী এবং কঙ্কনাকে আর এটো খাবার খেতে হয় না। এরকম ভাবে সবই চলতে থাকে। দুজনের জন্য এক্সট্রা খাবার রান্না করার ফলে 15 দিনের মধ্যেই বাড়ির সমস্ত রেশন এবং আনাজ শেষ হয়ে যায়। কি গো শুনছো? চাল ডাল আনাজ সব শেষ হয়ে গেছে। আজকে বাজার থেকে সব কিনে নিয়ে আসবে তো। এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল কি করে? এখন তো মাসের মাত্র 15 দিন হয়েছে, এখনো মাস শেষ হতে তো 15 দিন বাকি। এরকম তো হয় না কখনো। এবার তুমিও কি তোমার মায়ের মতো হয়ে যাবে? তোমার মায়ের জন্য আমরা কখনো পেট ভরে খাবার খেতে পারি না। আমাদেরকে মানুষ বলেও গণ্য করা হয় না। আমাদেরকে কুকুর বিড়ালের মতো এটো খাবার দেওয়া হয়। তোমাদের মধ্যে পুরুষত্ব বলে কি কিছু আছে? আমার তো মনে হয় না। মায়ের কথা শুনে ওঠা বসা করো। নিশ্চয়ই কাঁচা চাল ডাল আনাজ আমরা খেয়ে ফেলিনি। না না, তুমি রাগ করছো কেন? আমি সেরকম ভাবে কিছু বলতে চাইনি। আমি এখনই বাজারে যাচ্ছি। পরের দিন দুপুরবেলা রান্না করার পর মীনাক্ষী এবং কঙ্কনা যখন লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে খাবার খাচ্ছিল, তখনই সেখানে তাদের শাশুড়ি মা চলে আসে। আমি ঠিক ধরেছিলাম, তোমরা দুজনেই লুকিয়ে লুকিয়ে খাবার খাও, না হলে 1 মাসের রেশন কখনো 15 দিনে শেষ হয় না। তোমাদের এত বড় সাহস! তোমরা দুজনে তো দেখছি খেয়ে খেয়ে সব শেষ করে দেবে। বাড়ির বউদের এরকম খাই খাই করতে নেই, তোমরা জানো না? আজ থেকে 15 দিন পর্যন্ত তোমরা কোনো খাবার পাবে না। এই 15 দিন তোমরা কি খাবে, কোথা থেকে খাবার পাবে, সেটা তোমরা বুঝে নেবে। আমি আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি। 15 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য। আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব হবে না। যে বাড়িতে বউদের কোনো সম্মান নেই, সেখানে আমি এর 1 মুহূর্ত থাকতে পারবো না। আমিও এখানে থাকবো না। আমিও নিজের বাপের বাড়িতে যাচ্ছি। বাড়ির বউরা সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে অক্লান্ত পরিশ্রম করে। তাদেরকে বরং বেশি খাবার দেওয়া উচিত। আর আপনি যা করেন সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আমার এই কাজটা অনেক আগেই করা উচিত ছিল। আপনি এবার আপনার পরম্পরা নিয়েই পড়ে থাকুন। আমরা চললাম। এই বলে মীনাক্ষী এবং কঙ্কনা সেখান থেকে চলে যায়। তবুও লীলা দেবীর কিছুই যায় আসে না। রাত্রিবেলা 2 ছেলে বাড়িতে ফিরে আসলে তারা জানতে পারে তাদের দুজনেরই বউ বাড়ি ছেড়ে চলে গেছে। তারা তাদের মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমরা জানতাম এমন একদিন নিশ্চয়ই আসবে। তোমার জন্য আমাদের সংসার কখনোই হবে না। আমাদের বউ বলেছে যদি আমরা ওদের সঙ্গে সংসার করতে চাই তাহলে ওদের বাড়িতে গিয়ে আমাদের থাকতে হবে। আর আমরা 2 ভাই রাজিও হয়ে গেছি। তুমি এবার একাই থাকো মা, আমরা এখানে থাকতে পারবো না। এই শুনে লীলা দেবী তার ভুল বুঝতে পারে। এরকম করিস না বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এখনই 2 বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। আর আমি আর কখনো এরকম করব না, আমি কথা দিচ্ছি। লীলা দেবী সেদিনই তার 2 বৌমাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সেদিনের পর থেকে তারা 5 জনে একই সঙ্গে একই টেবিলে বসে খাবার খায়। লীলা দেবী আর কখনোই খাবার খাওয়া নিয়ে তার 2 বৌমার উপর কোনো রকমের বাধা নিষেধ আরোপ করে না।